প্রতিটি ভ্রমণ যেন একটি সুতো, যা বুনে চলে সময়, সংস্কৃতি এবং প্রকৃতির গল্প। আজ আমরা এমনই এক গল্প শোনার জন্য ঢুকতে চলেছি ওড়িশার অন্তরে, যেখানে একটি হেরিটেজ ভিলেজের ঐতিহ্য ফিসফিসিয়ে বলে অতীতের কথা। চন্দ্রভাগা সমুদ্র তটের ঢেউগুলো আনে প্রাচীন মন্ত্রের সুর, আর মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কোণার্ক সূর্য মন্দির। এই এপিসোডে আমরা কেবল গন্তব্য নয়, খুঁজব সংযোগ, সংস্কৃতির সাথে, প্রকৃতির ছন্দের সাথে, আর সেই হাজারো অজানা গল্পের সাথে যা লুকিয়ে আছে প্রতিটি বালুকণায়, প্রতিটি পাথরের খোদায়। গুড আফটারনুন। আজকে 9 নভেম্বর 2024 এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের পুরী সিরিজের 3rd এপিসোডে। আগের দুটো এপিসোডে আমরা কভার করেছি যে কলকাতা থেকে বাইক রাইড করে পুরী কেমন আমরা এলাম এবং রোড কন্ডিশন কেমন, এবং 2nd এপিসোডে আমরা দেখিয়েছি অসাধারণ আমাদের পুরীর পুজো দেওয়ার, পুরী মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা, এবং আমাদের পুরী বিচ কেমন আমরা এনজয় করেছি, পুরীর সমুদ্র আমরা কেমন এনজয় করেছি। যদি আপনারা ওই দুটো এপিসোড না দেখে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ওই দুটো দেখুন, তাহলে আমাদের এই 3rd এপিসোডের সাথে কানেক্ট করতে আপনাদের সুবিধা হবে। আজকে আমাদের এপিসোড কোণার্ক টেম্পল, কোণার্ক সান টেম্পল, এবং সেখানে হয় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো, সেই নিয়ে, এবং তাছাড়া আশেপাশে কিছু সাইট সিন আছে সেগুলো আমরা দেখবো সেটা নিয়ে। সকালবেলায় দারুণভাবে সমুদ্র এনজয় করে এই এখন স্নান টান করে ফ্রেশ হয়ে অল্প কিছু সামান্য ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোবো। চলুন তাহলে দেরি না করে অটোটা বুক করা যাক একটা। এখানে প্রচুর অ্যাভেলেবেল অটো আছে মন্দিরের সামনে, আমাদের হোটেলের সামনেই, একদম মেন রোডে হোটেল। তো একটা বুক করা যাক। ঘড়ির কাঁটা এখন অলরেডি 1টা বাজতে যাচ্ছে, আর 10 মিনিট জাস্ট বাকি। তো এখান থেকে আর দেরি না করে একদম বেরিয়ে যাবো। কত? 1300 টাকা। 1300? একদম আশেপাশেগুলো ঘুরিয়ে দেবেন তো? ওটা কোণার্ক আছে, ওখানে চন্দ্রভাগা আছে, আর রামচন্দ্র আছে। চন্দ্রভাগা বিচ, কোণার্ক বিচ আর কোণার্ক টেম্পল, ওটা আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে আসবো। রাত্রে 5টায় শোটা, 6:30 থেকে আধা ঘন্টার শো, তো 45 মিনিটের শো। দাঁড়াবেন না? 1 ঘন্টা পরে ওইটা হবে। ভাবছিলাম অটোতে যাব, তো অটোর লোক আবার কোন অন্য লোককে ডাকতে গেল, দিয়ে ঠিক হলো না। ইন দ্য মিন টাইম একজন ট্যাক্সিওয়ালার সাথে কথা হলো, তো এই গাড়িটা আমাদের বুক করা হলো। আশেপাশে সাইট সিন করাবে, সান টেম্পল ঘোরাবে, আরও 2-3টে বিচ আর লাইট অ্যান্ড সাউন্ড দেখিয়ে একদম নিয়ে আসবে। আমাদের রেট বলেছে 2100 টাকা। তো চলুন তাহলে দেরি না করে বেরিয়ে যায়, অলরেডি আমরা লেট অনেকটা। আচ্ছা, আমরা গাড়িতে তো উঠে গেছি। গাড়িতে তো আমাদের যাওয়ার প্ল্যান নিয়ে উঠেছিলাম যে আমরা কোণার্ক সান টেম্পলে যাব, কিন্তু যাওয়ার পথে দাদা, আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখন অনেক টাইম আছে, মানে কোণার্ক সান টেম্পল দেখে সাইট সিন করে লাইট অ্যান্ড শো যদি করতে হয় অনেকটা টাইম ওয়েস্ট হবে। তো দাদা সাজেস্ট করলেন যে রঘুরাজপুর যেটা আছে, হেরিটেজ ভিলেজ, যেখানে রঘুরাজপুর, যেটা আমরা আপনি কালকের মানে ফার্স্ট ভিডিওতে আসার দিন বলছিলাম যে রঘুরাজপুর যাওয়া যায়, আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। তো দাদা মনের কথাটা নিয়ে নিলেন, তো নিজে থেকেই বললেন যে রঘুরাজপুর চলো, ওইখান থেকে গিয়ে তাহলে দেখলে ভালো হবে। ওই এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, আমাদের পুরী বিচ থেকে দেখাচ্ছে 12-13 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু গাড়িতে যেহেতু জ্যাম টাইম থাকবে 30 মিনিট মতো টাইম লাগবে। যাই হোক, আলটিমেটলি ডিসাইড করলাম যে যাব, দেখি তাহলে ওই হেরিটেজ ভিলেজটা দেখার যখন ইচ্ছা ছিল, তার সবটা যখন পূরণ হচ্ছে, বা জগন্নাথ দেব যখন পূরণ করছে, তো যাচ্ছি। তার জন্য হয়তো দাদাকে একটা এক্সট্রা হতে কিছু দিতে হবে, সেটা এখনও ডিসাইডেড নয়, এখনও কন্ট্রোভার্সিয়াল টপিক ওটা। তো ওটা না, ঠিক আছে, অসুবিধা নেই। ওটা আমরা লাস্টে দাদাকে দেখা যাবে, লাস্টে কত দিচ্ছি না দিচ্ছে দাদাকে আপনাদের বলে দেবো। অন্য হচ্ছে ধবলগিরি স্তূপতে যায়নি, আর হচ্ছে চিল্কা লেকে যায়নি কোটিং এ। আর চিল্কা তো যাওয়া যায়, ওগুলো তো যাওয়া হয়নি, সমারোহ হবে। তুমি তো লাস্ট টাইম গেলে বাবা, আবার যাবে? তো এই তোর এখানে টুপি করতে গেলে লাগছে না তো? এখানে তো রোদ কোথা, তোর এসি গাড়িতে বসে আছিস। আমরা তো মোটামুটি ওই 3জনে, বড়রা 3জনে খেয়ে এসছে টুকটাক, ওই চিড়ে ভাজা একটু এই টুকটাক করে খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। বাচ্চাটা বাবু খেতে পারেনি, ওই তাই জন্য ওর জন্য আমাদের হোটেল থেকেই, ওই আমাদের যে পুরী হোটেল, ওখান থেকেই ক্যান্টিন থেকে ভাত, ডাল, একটু আলু ভাজা নিয়ে চলে এসেছি। তো আমাদের বললো কত নিল? 180 না? 189 ভাত ডাল আলু ভাজা 189।
তবে পুরী হোটেলে আমি একটা জিনিস, কতগুলো জিনিস বলার আছে। একটু খাবার দাবার কস্টলি বলতে খুব আহামরি কস্টলি না, বাট নর্মালের থেকে আমি মনে হলো দাম একটু বেশি। আর ফ্যান্সি খাবারগুলো হ্যাঁ, ফ্যান্সি খাবার যেগুলো আছে কোয়ালিটি অতটাও ভালো নয়। ঢুকে গেছি ক্রাফট ভিলেজ। এই রাস্তাটা সোজা যাচ্ছে আমাদের রঘুরাজপুর, যেটা হেরিটেজ ক্রাফট ভিলেজ, এবং ওখানে পটচিত্র দেখা যায়। প্রায় 20 মিনিট মতো গাড়ি চড়ে আমরা এসে পৌঁছালাম রঘুরাজপুর, যা উড়িষ্যার হেরিটেজ ক্রাফট ভিলেজ নামেও পরিচিত। মাত্র 120টি মতো ঘর নিয়ে এই গ্রামটি মূলত পটচিত্র শিল্পী ও গটিপুয়া নাচের জন্য বিখ্যাত। গ্রামে পৌঁছে গাড়ি পার্ক করতেই একজন পটচিত্র শিল্পীর সাথে পরিচয় হলো, যিনি পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন আমাদের। আমার নামটা আছে প্রকাশ মহারানা। আচ্ছা, আপনি এই গ্রামেই থাকেন? হ্যাঁ, গ্রামে আমার বাড়ি আছে। এখানে আমার পটচিত্র শিল্পী তৈরি করেন। ও করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে আমার পার্কিং প্লেসটা, তো যারা আসেন তাকে ইনভাইট করেন আমার কাজগুলো দেখাতে। আচ্ছা আচ্ছা, দেখবে, ফটো খিচবে, থোড়া প্রচার করে নেবে। যদি কিছু পছন্দ আসে নেবে, নলে এমনি কোনো জবরদস্তি না। ग्राम का और हमारे पटचित्रों का थोड़ा प्रचार करेंगे, ये चीज़ मेन। और बाकी हमारे सब मेला ठेलाटे जो जाए ना, वही समय আমরা সব যায় বিক্রি ওটাই করে। নারকেল, পাম এবং কাঁঠালের বনে ঘেরা এই গ্রামের প্রতিটি ঘর দেওয়াল চিত্র দিয়ে সাজানো, যার মধ্যে লুকিয়ে আছে বহু ঐতিহাসিক গল্প। প্রকাশবাবু একের পর এক দেওয়াল চিত্রের গল্প বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের। এগুলো হচ্ছে মহাভারতের গল্প। পটচিত্র বললে কোনো কাহিনী থাকে, কোনো মাইথোলজিক্যালও স্টোরি থাকে। এটা মহাভারত, যে কৌরব পাণ্ডবর পোষা খেল ছিল, যখন হারিগেলো তখন দুঃশাসন দ্রৌপদীকে খিচকে নিয়ে আসে। তারপর রাজ্যসভার এটি বস্ত্রহরণ করেছে। তারপর পাণ্ডব বনবাস চলে গেছে। এখানকার শিল্পীরা বংশ পরম্পরায় দশকের পর দশক ধরে এই পটচিত্র বানিয়ে চলেছে। তবে এই পটচিত্রের পাশাপাশি স্থানীয়রা ঐতিহ্যবাহী মুখোশ, পাথরের দেবদেবী, কাগজের মণ্ড, ভাস্কর্য ও কাঠের পুতুল তৈরি করেন। এই যে জিনিসগুলো আমরা অনেক গিফট আইটেম তৈরি করেন। এটা আমার কাঠের গুঁড়ো দিয়ে আর পেপার মন্ড, ফেভিকল, তিনটে দিয়ে আমরা এটা তৈরি করেন। এই পেপার মাছিটা এরকম নারকেলে মালা একটা হয়। এই যে পিকচারটা দেখছেন, এটা হচ্ছে এখানকার উড়িষ্যার একটা ধরনের নাচ, নাগানুচো। তো সেইখানে একজন যে ডান্স পারফর্মার, যে নৃত্যশিল্পী, সে 1.5 থেকে 2 কুইন্টাল ওজনের সব পাগড়ি, অস্ত্র এগুলো নিয়ে নাচটা করেন। তো সেই ছবিটাই এখানে পটচিত্রের মাধ্যমে বলা আছে। এই পটচিত্র মানে কিন্তু একটা স্টোরি থাকবে সেটাতে। তো প্রত্যেকটা ছবি যেটা দেখছেন, যেগুলো আমরা অনেক আগেকার, যেগুলো একদম পুরনো ছবি, সেগুলোতে কিন্তু সব ন্যাচারাল কালার ইউজ করে একটা গল্পকে ছবির মাধ্যমে উপস্থাপনা করেছে আর কি পটচিত্রে। তা আপনারা এই ন্যাচারাল কালারটা কি দিয়ে বানান? এটা আমার আছে, আমার 2টা কালার আছে, ইজিলি হয়ে যায়। 2টা কালার কি না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। হোয়াইটটা সমুদ্র শঙ্খ গুঁড়োতে পাউডার করলে আমরা হোয়াইট কালার বেরোয়। তারপরে বাড়িতে যে প্রদীপের ভূষকালিটা, ওইটা ব্ল্যাক কালার আমরা তৈরি করি, যে কাজল, কালোটা। আর বাকি 3টা পাথর আছে, হরিতাল, হিঙ্গুল আর নীল। সো নীলটা কি জানে, এখন তো উজালা চলে আসছে, পেলে জমান মে উজালা ছিল না, ইন্ডিগো ছিল, খন্ড নীল বলা যায়, ধোবি নীল। আর ওইটা আছে ব্লু কালার। আর 2টা পাথর যে বাচ্চা লোক ফাটকা বেগারা ফুটায় না দিওয়ালির, তার মধ্যে যে গন্ধক সলফরিক্স ইউজ করা যায়, হরিতাল, হিঙ্গুল। আমরা সব সিলভারটারে ওগুলো নিয়ে আসে পিসে আমরা সব তৈরি করেন কালারগুলো। আর এই 5টা কালারতে 25টা কালার বেরবার মিশিয়ে। যে দাদা আমাদের এতক্ষণ ধরে বোঝাচ্ছিলেন, আমরা এবার তার বাড়িতে এসেছি। তো তার বাড়ির ডেসক্রিপশন, তার বাড়ির পুরো বর্ণনা, কি এঁকেছেন উনি, সেগুলো সব ওনার মুখ থেকেই শুনে নেব। এটা আমার ভুবনেশ্বর বিন্দুসাগর হচ্ছে, ওটা ওনার কিছুটা টপিকে আমি তার মধ্যে বানাইছি। এটা শিবরাত্রির দিন যে হয়, হ্যাঁ, না অর্ধনারীশ্বর তোলে হাফ শিবা হাফ পার্বতী হয়। এটা হচ্ছে হরিহর। হ্যাঁ, এখানে বিন্দুসাগর প্রতিষ্ঠা হয়। ভিতরে আসুন, আমার থেকে পটচিত্রগুলো দেখে নেবেন। এটা পুরো কৃষ্ণ স্টোরিটা আছে, আর মাঝখানটা আছে মহারাজ, আর এই মাঝখানে গিরি গোবর্ধন হয়। এটা দুপট সাইডে 10টা অবতার আছে। এটা কৃষ্ণ স্টোরিটা এখান থেকে শুরু হয়।
अनंत स्वयं देवकी वसुदेव शादी हेलो कंस महाराज जेल में डाल दिल वसुदेव देवकी को एखाने विष्णु भगवान दर्शन दिल कृष्ण जन्म हलो वसुदेव नहीं कि जाए যমুনা पार करे এখানে গোপুপুরে छोड़ दिल दूसरा बच्चा को नहीं आसले बिजुली कन्या कंस महाराज दे दिले तापर अष्टमहल को बदले पुतना तृणा 8टा डेमन को এখানে कंसर बध হয়েছে ये একটা কাজ আছে জগন্নাথের 24টা বেশ ওয়াও কত কিন্তু জানি না নাম। এই হেরিটেজ ভিলেজে পা রাখলেই যেন আপনি অতীতের এক অপূর্ব জগতে প্রবেশ করবেন। এখানকার সমস্ত হস্তশিল্প যেন জীবন্ত ইতিহাসের গল্প বলে। যদি আপনি শুদ্ধ প্রকৃতি আর অতীতের স্পর্শ একসাথে অনুভব করতে চান তবে রঘুরাজপুর আপনার জন্য আদর্শ স্থান। ইনি যিনি আঁকছেন শিল্পী উনি কিন্তু দাদার বাবা। ওখানে জগন্নাথ মন্দির শুরু হলো ভগবান ঠাকুর বসছে এই দিকে এই সাথে পুরা জগন্নাথ ফটোচিত্রটা তৈরি করা যায়। হ্যাঁ জগন্নাথের যে রথ চড়া হয় স্নান পূর্ণিমাকু জ্বর হয়। হ্যাঁ আর জ্বর পরে ঠাকুর যাইকি শয়ন করে যায় তারপরে পটচিত্রটা সেটি পূজা হয় সিংহাসন পায়। হ্যাঁ এটা পট পূজা হয় সেটা আমার বাড়ি থেকে আমার যে চিত্রকর বংশধর আমি অছু এই বংশধর আমি কাজ করে যাইকি ফটোটা নেইকি যাও। আমি বি সাতপুষ করছি তাহলে আমি করবি আমার ছেলে বেটা বি করবে এরকম সব চালিয়ে এমনি। আর এই যে বাড়িটা হ্যাঁ এই যে বাড়িটা আছে আমরা এটা আমরা বাড়ি নয় এইটা হচ্ছে রাজার দিয়েছে আমি কাজ করে জানি সেবা হিসাবে আমাকে এই বাড়িটা দিয়েছে। আমরা এবার রঘুরাজপুর থেকে বেরিয়ে যাচ্ছি, চন্দ্রভাগা বীচের দিকে যাচ্ছি। তো গ্রামটা প্রচণ্ড সুন্দর, পটচিত্র তো দেখলেন আপনারা, আপনাদেরকে দেখালাম, খুবই সুন্দর। এরকম পটচিত্রের গ্রাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও আছে। গ্রামটার নাম যতদূর আমি জানি পিংলা, এবং সেই গ্রামটা মেদিনীপুরের আশেপাশে। এখানে এসে আপনারা কিনতেও পারেন, যেগুলো দেখালো সেই রকম ডিফারেন্ট দামের আছে, অনেক রকম রেঞ্জের আছে। মোটামুটি যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো 800,000 থেকে এরমভাবে স্টার্টিং আছে, উপরের দিকে অনেক দূর অবধি আছে 7,000 8,000, বড় বড় পেন্টিং, মানে সে অসাধারণ ওই পেন্টিংগুলো। এখন ঘড়ির কাঁটায় 2:30, আর এখান থেকে চন্দ্রভাগা বিচ হচ্ছে 36 কিলোমিটার ডিস্টেন্স। যেতে মোটামুটি 40-50 মিনিট লাগবে। অলরেডি অনেকক্ষণ, মানে এত ভালো জায়গাটা যে এত টাইম কাটিয়ে ফেলেছি, ওদিকে এবার টাইম না শর্ট পড়ে। রঘুরাজপুরে যে আর্টগুলো ছিল, আর্টগুলো তো আমাদের দেখে সত্যি ভালো লেগেছে। তার থেকে ওই যেটা এক্সাইটেড যে ছিল, আমাদের সামনেই বসে আছে, কত যে ওর মাকে দিয়ে ছবি তোলা করালো, ছবি তোলা করলে বাড়ি থেকে সে নাকি সেগুলো ড্র করবে। ও ড্র করলে দিবি তো ওগুলো আমাদের? আমার তাহলে কোনো বাধা বোধ দিবি তো? হ্যাঁ দিবি। আর আমি সেগুলো 1 ট্রিলিয়ন টাকাতে সেল করব। কত টাকাতে? 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন টাকাতে সেল করবি? হ্যাঁ। বাপ রে বাপ। স্যার আমি রিচ হয়ে যাবো। এই মেন রোড থেকে কোনারক যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, মানে বেশ সুন্দর। বেশ গ্রামের মাঝখান দিয়ে বা চারদিকে ধান চাষ হয়েছে, ধান ক্ষেত, এত সুন্দর ভিউ। যাক, এই একটা মোড় চলে এসছে যেখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে 26 কিলোমিটার দেখাচ্ছে কোনারক। এই রাস্তার দুদিকে প্রচুর কাজু বাদাম চাষ হয়েছে, প্রচুর মানে প্রচুর। এই সামনেও আসছে, তাই না? এগুলো সব বাঁ দিকে এত কাজু বাদাম চাষ হয় এখানে, প্রচুর কাজু বাদাম, মানে কাজু বাদামের জঙ্গল আছে। জুন মাসে ফলটা হয় না? এখন কি মানে এখন কোনো ফল টল বা ওরকম কিছু নেই নাকি? নিচে ওই আপেলের মতো ইয়েটা ও বছরে একবার করেই হয়, সেটা জুন মাস থেকে জুন মাসে বেরোয় নাকি? চলে এসেছি চন্দ্রভাগা বিচ। মোটামুটি টাইম লাগলো আমাদের কত 35 মিনিট মতো, এখন 3:05 মতো বাজে। রাস্তাটা নিয়ে কোনো কথা হবে না, মানে
রাস্তাটা যা সুন্দর না, এই কোনারক আসা অবধি, এখন অবধি চন্দ্রভাগা তো এসেছি, আরেকটু বাকি আছে কোনারক যেতে। অসাধারণ রাস্তা, অসাধারণ। মানে আমি অনাকে বারবার বলছিলাম যে আমি আমার বাইকটাকে খুব মিস করছি। এই রাস্তায় বাইকটা চালিয়ে আসলে যা লাগতো, ওহো খুব মিস করলাম। যাক, দিদিরা ছিল, বাবু ছিল বলে আর বাইক নিয়ে আসলাম না, এটাও একটা এক্সপিরিয়েন্স, গাড়িটাও ভালো এক্সপিরিয়েন্স করেছি। আর আসতে চোখের সামনে এত সুন্দর বিচ, যদিও বা পুরীতে বিচে এনজয় করেছি আমরা, কিন্তু এটা অনেকটা ফাঁকা বিচ। এখানে এখন যদিও বা পা ভেজাবো না, স্নান করবো না, কিন্তু দেখে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চন্দ্রভাগা বিচ কিন্তু প্রচণ্ড শান্ত এবং লোকজনের একদম ভিড় নেই, খুব সুন্দর। আর এখানে আমি একটা অ্যাক্টিভিটিও দেখতে পাচ্ছি, স্যান্ড বাইক বলে মোস্ট প্রবাবলি, আমি ঠিক জানি না, তো সেগুলো চালাচ্ছে। এবং আপনারা এখানে চাইলে স্নানও করতে পারবেন। অনেকে পুরীর বিচে তো খুব ভিড়, সেটা অনেকে পছন্দ করেন না, ভিড়টাকে অ্যাভয়েড করতে চান, তাদের জন্য এই বিচটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বিচ। তো চলুন আর দেরি করবো না, অলরেডি 3:15 বাজছে। ওদিকে আমাদের কোনার্ক টেম্পেলে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য টিকিটটা কাটতে হবে, ওটার টাইমিংটা ঠিক বুঝতে পারছি না, আমরা গেলেই সব জানতে পারবো। তো চলুন আর দেরি না করে বেরিয়ে যাই। চন্দ্রভাগা বিচের যে ভিউ পয়েন্টটা আছে, ভিউ পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি গাড়ি করে আবার এই কোনারক সান টেম্পেলের দিকে। তো এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, ওই হার্ডলি 7-8 মিনিট এরকম একটা টাইমের ডিস্টেন্স। তো একই রাস্তায়, আমরা যে রাস্তা মেন রোড থেকে চন্দ্রভাগা বিচের দিকে আসলাম, ওই রাস্তা আরেকটা এগিয়ে চলে গেলেই পরে। বিচ তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এখানে অলরেডি কিন্তু মানুষের যত যাচ্ছি খুব আহামরি ভিড় নেই, অল্প 2-1টা গাড়িই আছে যারা বিচ এনজয় করছে। কথা বলতে বলতে না চলেও আসলাম। এটা আগে ছিল চন্দ্রভাগা, এটা পুরনো চন্দ্রভাগা। এখানে পার্কিংও আছে এখান থেকে, মানে এখানে মেন বিচের পয়েন্ট নাকি, এটা মেন বিচ পয়েন্টটা। ওয়েলকাম টু কোনার্ক নোটিফাইড এরিয়া কাউন্সিল। ঢুকে গেলাম আমরা, ঢুকে তো যাইনি এখনো, মানে এগিয়ে যাচ্ছি আমরা কোনার্ক টেম্পলের দিকে। রাস্তাটা কি সুন্দর চকচকে, মানে একদম পুরো মাখন রাস্তা। হ্যাঁ, কোনারক সান টেম্পল। ওকে, ফেরার সময় রাত্রেবেলা হয়ে যাবে, এই আলোগুলো জ্বললে আরও ভালো লাগবে, তখন দেখবো আমি, তখন আপনাদেরকেও দেখাবো ফাটাফাটি। রোডটা আমার যা পছন্দ হয়ে যাচ্ছে না, আসার রোডটা, আমি এই রোডটা অবশ্যই চেষ্টা করবো একবার বাইকে আসার, অবশ্যই চেষ্টা করবো। আমার পছন্দ হয়ে গেছে রোডটা, মারাত্মক রোড, মানে সিনিক বিউটি যা আছে, সুন্দর রাস্তাটা। এটা সাজাচ্ছে রাস্তাগুলো, নতুন না, এটা রিসেন্টলি নতুনই ডেকোরেট করছে রোডগুলোকে। এই বাঁদিকে এগুলো সব মনে কাজু বাগান নাকি, এগুলো সব কাজু গাছের সব কাজু না, ঝাউবন আর কাজু, এই দুটো বনই সব রাস্তা দুধারেই দেখতে পাচ্ছি, ডান দিক বাঁ দিক যা দেখা যায় দুদিকেই। চলে এসেছি আমরা কোনারক সান টেম্পলে। তো এখানে আসলে আপনি নর্মালও ঘুরতে পারেন, আর এছাড়া আপনি গাইডও নিতে পারেন। এখানে এদের উড়িষ্যা গভর্নমেন্টের একটা গাইড, এদের অথেন্টিক গাইড আছে, গাইড চার্জ আমার হাতে আছে। এখানে 4 জনের নিচে হলে 550, 1 ঘন্টা টাইম নেবেন। আর 5 থেকে 16 জন হলে 750, মানে 750। আর 16 থেকে 40 জন হলে 1050। আর অ্যাবাভ 40% হয়ে গেলে আমাদের 1250 রুপিস। তো আমাদের এই 4 জনের, তো 4 জনই আছি, তাহলে আমাদের মনে হয় 550 পড়বে, তাই তো? সব 5 আওয়ার সিস্টেম আছে, এটা 1 ঘন্টা। আচ্ছা, আমরা এই কোনার্কের সামনে কোনার্ক মন্দিরে ঢোকার আগে একটু চা বিস্কিট খেয়ে নেওয়ার প্ল্যান করেছি, সেই জন্য একটা টি স্টলে বসে আছি আর কি। লাইট অ্যান্ড সাউন্ড শো এর টাইম কিন্তু এখন 2টো টাইম আছে, একটা হচ্ছে 7:30, একটা হচ্ছে 8:30। এটা হচ্ছে সামার টাইম, শীতকালে 6:30 এবং 7:30। শীতকালের এই টাইম স্লটটা নভেম্বর থেকেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কোনো কারণে হয়তো ওনারা চালু করেননি, তাই জন্য আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো এর টাইমটা এতটা দেরি হচ্ছে, 7:30, এবং আমরা 7:30টাতেই দেখব। তো টিকিট পেয়ে যাব আমরা 6:30টায়। ওই বিস্কিটটা খাবো ভাবছি, বড় বিস্কিটটা। চা খাওয়া কমপ্লিট, চা খেয়ে এবার আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। মোটামুটি টিকিট এখানে তো ওই মন্দিরে ঢোকার জন্য 40 টাকা করে পার হেড, ওটা অনলাইনেও কাটা যায়। আমি একটা কাজ করবো, এই অনলাইন বুকিং লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা যদি আগে থেকে টিকিট কেটে চলে আসতে, তাহলে এই এখন লাইনে দাঁড়ানোর হয়তো ঝামেলা থেকে কিছুটা হলে মুক্তি পাবেন। যাওয়ার পথে দেখা যাচ্ছে মন্দিরটা চোখে আসছে, খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজে 4টে। আমাদের দাদা বললেন যে
এই সময়টা মানে রোদ থাকতে থাকতে দেখালে এখানে যে চাকাটা, যেটা মেন সান টেম্পলের চাকাটা আছে, ওই চাকাটা রোদের উপর পড়লে বেশ টাইমের যে ব্যাপারটা আছে স্টোরিটা, ওটা আমি দেখাবো আপনার ধীরে সুস্থ দেখাবো, যখন যাবো ওখানে সে দেখিয়ে দেবো। আলো থাকতে থাকতে আসুন, তাহলে ওই আসল যে টাইমিংয়ের ব্যাপারটা আছে ওটা জানতে পারবেন। এই হচ্ছে পেছনে আমাদের সান টেম্পল যাওয়ার মানে ঢোকার এন্ট্রি গেটে ঢুকেই বাঁ হাতে পড়ে টিকিট কাউন্টারটা। এই টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন এসে চাইলে, স্পট বুকিং। আমাদের অবশ্য টিকিট কাটতে হবে না, আমি যিনি গাইড বুক করেছি দাদা আগে থেকে ওনাদের কাছে থাকে অলরেডি টিকিট, ওনারা সকাল থেকে কেটে রাখেন, যারা ওনারাকে হায়ার করবেন তাদের যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে। তো আমাদের টিকিট কাটতে হচ্ছে না, দাদার কাছে টিকিট অলরেডি আছে, সেই টিকিট নিয়ে আমরা ঢুকে যাব। তো যাই হোক, আমাদের একটা সুবিধা হলো, টাইমটা কিছুটা হলেও সেভ হলো। আপনাদের আসতে হলে যদি গাইড না বুক করেন এখান থেকে কাটতে পারবেন, অথবা অনলাইনে তো বুক করে আসতেই পারবেন। তো যাওয়া যাক তাহলে এবার এগিয়ে গিয়ে মন্দিরের দিকে। মন্দিরের দিকে সান টেম্পল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোণার্ক সূর্য মন্দিরে। সবার প্রথমে বলি নামটা কেন কোণার্ক। কোণার্ক নামটি সংস্কৃত কোণ বা কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা এই মন্দিরের সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। বিশাল রথের আকৃতির এই মন্দিরের গায়ে প্রতিটি খোদাই করা পাথর সূক্ষ্ম নকশা আর শিল্পকর্মে প্রাকৃতিক মানবিক আকাঙ্ক্ষার প্রতি স্বীকৃতি দিয়ে প্রগতিশীল মনোভাবকে ফোটানো হয়েছে। এই মন্দিরের গায়ে কিন্তু প্রচুর ছোট ছোট মূর্তি খোদাই করা আছে, সেই প্রত্যেকটা মূর্তির একটা করে মানে আছে। যদিও বা 60% মন্দির ধ্বংস হয়ে গেছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরোপুরি চেষ্টা করছে সেগুলোকে রিস্টোর করার এবং আবার ফিরিয়ে আনার, তো তবুও কয়েকটা মূর্তি যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং হেভি মজা লেগেছে আমার দেখে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, আমাদের উপদেশ থাকবে আপনাদের কাছে যে এখানে আসলে অবশ্যই গাইড নিন, আপনার এই মন্দির ঘোরাটা আরও ইন্টারেস্টিং এবং আরও স্মরণীয় হয়ে যাবে, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি, কারণ কি আমরা গাইড নিয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। এই দেখুন এই স্কাল্পচারটা, এখানে রানী তৈরি হচ্ছেন এবং দুই দিকে দুটো দাসী পাউডার সব কিছু দিয়ে হাতের কাছে ধরে রেখেছে এবং রানী সেটা দিয়ে সাজগোজ করছেন। এখানে বহু স্কাল্পচার আছে। আরেকটা আমার খুব মজার লেগেছে এবং আমার হেভি হাসি পেয়েছে, সেটা হচ্ছে এই দেখুন শাশুড়ি বৌমার ঝগড়া। শাশুড়ি বয়স হয়ে গেছে বলে কোমরে হাত দিয়ে আছে আর বৌমাকে ঝাড় দিচ্ছে ভালো মতো। এই চাকাগুলো কিন্তু শুধু রথের চাকা প্রতীক নয়, এর মধ্যে 8 নম্বর চাকা আর 1 নম্বর চাকা, এই দুটো চাকা ঘড়ি হিসেবে ব্যবহার করা হতো। এই দুটো সব থেকে 8 নম্বর চাকা এবং 1 নম্বর চাকা সব থেকে অ্যাকিউরেট টাইমটা আর কি দিত, তাই জন্য ওই দুটো চাকাকেই ঘড়ির মতো করে যখন সকালবেলার যে টাইমটা সেটা 1 নম্বর চাকা দিয়ে দেখা হতো, কারণ কি ওই 1 নম্বর চাকার দিকটাই হচ্ছে পূর্ব দিক, আর 8 নম্বর চাকাটা যখন পশ্চিম দিকে সূর্য চলে আসতো তখন বা দুপুরের পর থেকে ওইটা দিয়ে ক্যালকুলেশন করা হতো টাইম 8 নম্বর চাকা দিয়ে। আমার এই বাঁ হাতে আছে 8 নম্বর চাকা, তো এই চাকার কিভাবে টাইম ক্যালকুলেশন করা হতো সেটা আরও বিস্তারিতভাবে আপনারা আমাদের গাইড বাবুর মুখ থেকে শুনেন। চলো পূর্ব দিক, পূর্ব দিকে যখন সূর্যদেব উদয় হবে, সূর্যদেবের প্রথম আলোক রৌদ্র এসছে এই অ্যাক্সেলের উপরে পড়বে, এই পাশে এই অ্যাক্সেলের ছায়াটা কোথায় পড়বে, এই স্পোকের উপরে পড়বে, নামাবে, আর উপরে যখন ছায়া পড়বে এটা সকাল 6 মর্নিং 6 ঠিক আছে, বুঝতে পারছি 6 o'clock সূর্যদেব ধীরে ধীরে উপরে উঠবে, ছায়াটা ধীরে ধীরে নামাবে, যখন স্পোকের উপরে নামাবে আর উপরে পড়বে, এটা 9 o'clock। আচ্ছা, এটা 9 o'clock, ওই আবার বড়টা হচ্ছে 9 o'clock অ্যান্টি ক্লক ওয়াইজ। হ্যাঁ বাবা দেখো যখন সূর্যদেব উপর থাকবে তলায় পড়বে আর উপরে 12 o'clock, এটা 12 o'clock। সূর্যদেব ওপাশে চলে যাবে আর উপরে পড়বে, এটা 12 o'clock, এটা 12 o'clock। যখন ছাইটা আর উপর পড়বে এটা দেখুন তো 3 PM। ওকে, আর যখন সূর্যদেবের লাইটটা তার উপরে পড়বে এটা ইভিনিং 6। যখন ম্যাডাম দেখুন এই যে 3 ঘন্টা আছে অন্তর আছে 6, 9, 12,
3টে, বিকাল 6, 3 ঘন্টা অন্তর আছে। এই দুটো স্পোকের মাঝখানে, যে স্পোকের মাঝখানে বলগুলি যে পাতলা স্পোক দেখা যাচ্ছে, এটা 3 আওয়ারকে ডিভাইড করেছে। ওয়ান অ্যান্ড হাফ। এটা 6 এলে এটা 7:30, এটা 9 এলে এটা 10:30, এটা 12 এলে এটা 1:30, এটা 3 এলে এটা 4:30 হয়ে গেল। ম্যাডাম দেখুন এই যে দুটো স্পোকের মাঝখানে 3 ঘন্টা অন্তর আছে, 6 আবার 9। দুটো স্পোকের মাঝখানে যে গলিগুলো আছে বলগুলো, এই দুটো স্পোকের মাঝখানে 60খানা বল আছে, 60 ডটস। ইচ ডট হলো ইচ ডট হলো 3 মিনিটস। 60 × 3 180 মিনিটস। 180 মিনিটস মিনস 3 আওয়ার। তাহলে এখানে বলে দেখুন তো 4:30, তারপর 3টা বল বেশি ছিল, 3টে বল হলো 9 মিনিট, 9 মিনিট। তো 4:30 প্লাস 9, তো 4:39। ওই জন্য আপনাকে আমি বুঝালো 4:39। ওই যে উপরে ওই রকম 3টে সূর্যদেবের মূর্তি আছে মন্দিরের মাথার চূড়া ঠিক নাই, আসলে মন্দিরটা ভেঙে গেছে এখন, তো মন্দিরের গায়ে এই দিকের মূর্তিটা হচ্ছে রাইজিং সান, ওই জন্য মুখটা খুব সুন্দর মিষ্টি হাসির এই এক্সপ্রেশন এই মূর্তিটার। ওই মাঝখানে ওইখানটা করে আছে সেটা হচ্ছে আফটারনুন সান, দুপুরের সান, ওই জন্য খুব গম্ভীর, ওই এক্সপ্রেশনটা ঠাকুরের খুব গম্ভীর। আর একদম ওই পারে আছে একটা, সেখানে হচ্ছে অস্ত যাওয়ার মূর্তি, সেজন্য মুখটা হালকা হাসি আর টায়ার্ড, এরকম দুটো এক্সপ্রেশন মুখের মধ্যে আছে। এবং নিচে ওটার ঘোড়া আছে, ঘোড়ায় করে সূর্যদেব বাড়ি ফিরছেন, কাজ শেষ 4টের সময় এবার বাড়ি ফিরছেন আর কি। তো এত সুন্দর, মানে আর্টিস্ট যারা ছিলেন তারা এত মানে ডিটেলসে ভেবেছেন। এইখানে দেখুন নিচে একটা ফোটা পদ্ম ফুলের উপর পুরো মন্দিরটা এইখানটাতে। তো এই ফোটা পদ্ম ফুল কারণ হচ্ছে পদ্ম ফুল সূর্যদেবের সাথে জড়িত এইভাবে যে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, সেই জন্য ফোটা পদ্ম ফুলের উপরে এই রথের উপরে ফোটা পদ্ম ফুল, তার উপর সূর্যদেবের আসল মন্দির যেটা এখন পুরোটাই ধ্বংসস্তূপ, সেটা তৈরি করা হয়েছিল। যদিও বা আর্কিওলজিক্যাল সার্ভে খুবভাবে চেষ্টা করছেন এটাকে পুরোপুরি রিস্টোর করার। এই মন্দির কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে, এবং এটা ভেতরে আসলে দেবতার মূর্তি নেই। প্রচণ্ডভাবে মুঘল অ্যাটাকের জন্য এখানকার দেবতাকে জগন্নাথ পুরী মন্দিরে শিফট করে দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই থেকে এই মন্দিরটা বন্ধ হয়ে যায়, এবং সেই কারণে এটা একটা ডেড আর্কিটেকচার যেটাকে বলে সেরকম ছিল, এবং সেই জন্য সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে চলে গেছে, অন্তর্ভুক্ত হয়েছে। এই মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে সিংহদ্বার। সেই সিংহদ্বারের সামনে এই দুই দিকে দুটো একটাই পাথর কেটে বানানো দুটো স্কাল্পচার আছে। স্কাল্পচারটাই দেখুন, এখানে একটা মানুষ সেটাকে চেপে পিষে দিচ্ছে একটা হাতি, এবং তার উপরে একটা সিংহ। এই মূর্তিটার কিন্তু একটা খুব সুন্দর মানে আছে, যেরকম এখানে হাতি হচ্ছে সম্পদের প্রতীক এবং সিংহ হচ্ছে শক্তির প্রতীক। আর নিচে যে মানুষ, সেটা যদি ভালো করে দেখেন মুখটা অনেকটা রাক্ষসের মতো দেওয়া হয়েছে। এই মূর্তিটার মানে হচ্ছে এটাই যে যদি কোনো মানুষ তার সম্পদ এবং শক্তির জন্য অহংকার করে, তাকে এইভাবেই পিষে মরতে হবে। মানুষের বডিটাকে একটা হাতি চেপে আছে, তারপরে একটা সিংহ চেপে দিয়েছে, তো তার পতন হবে, এটাই বোঝাতে চেয়েছে। সান টেম্পল থেকে এক্সিট করে আমরা ওটার সামনেই মিউজিয়াম আছে, সেখানে এসেছি। এখানে একটা প্রেজেন্টেশন দেখানো হয়, সেটা দেখবো এই সূর্য মন্দির নিয়েই। আর এখানে টিকিট পড়লো 50 টাকা পার হেড, বাচ্চাদেরও লেগেছে। আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে 7:30টায়, তো যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম আছে, তো ওই জন্য আমরা ভাবলাম মিউজিয়ামটাও ঘুরে দেখে নিই। এখানে একটা 15-16 মিনিটসের প্রেজেন্টেশন দেখানো হয়, বোঝানো হয় যে সান টেম্পল কেমন ছিল, সূর্য মন্দিরের ব্যাপারে আরও তথ্য, তো সেটা আমরা এবার ঢুকে দেখব।
মন্দিরটা এখন অনেকটাই 60% ভেঙে গেছে, তো সেটা ভেঙে যাওয়ার আগে, ধ্বংসস্তূপ হওয়ার আগে মন্দিরটা কিন্তু এরকম দেখতে ছিল। এই ঢুকেই হচ্ছে নাট মন্দির, তারপরে হচ্ছে প্রার্থনা মন্দির, এবং একদম শেষে এই সব থেকে উঁচুটা হচ্ছে গর্ভগৃহ, যেখানে সূর্যদেবের পুজো করা হতো। ওইখানেই আসলে মূর্তিটা ছিল, সেই মূর্তিটাই এখন জগন্নাথ পুরী মন্দিরে শিফট করে দেওয়া হয়েছে। এই পেছনেরটা হচ্ছে মায়াদেবী, আর এটা হচ্ছে ছায়াদেবীর দুটো ওয়াইফ ছিলেন ওনার। তো এগুলোও পুরো ভেঙে এখন মানে একটুখানি আছে, 18 ফুটের একটা স্ট্রাকচার বেঁচে আছে, বাকি সব ভেঙে গেছে। এই হচ্ছে অরুণ স্তম্ভের রেপ্লিকা, যেটা এখন পুরী মন্দিরের সামনে রাখা আছে, আপনারা আগের এপিসোডে দেখেছেন। এইটা তো এখন ভেঙে চুরে একাকার অবস্থা। তো এই জিনিসটা এই মাঝখানে ছিল, তার মানে এখন পুরী মন্দিরে, আমরা জানতাম যে কোণার্কেই আছে, এবার কোথায় আছে সেটা জানতাম না। মন্দিরে যে 3টে সূর্যদেবের পশ্চারের কথা একটু আগে বললাম আমরা ভিডিওতে, সেটার এখানে রাখা আছে। দেখুন এখানে মাইনিউটলি কাছ থেকে মানে রেপ্লিকা রাখা আছে, তো মাইনিউটলি কাছ থেকে এক্সপ্রেশনগুলো বোঝা যাচ্ছে। ওটা হচ্ছে রাইজিং সান, মানে ওই জন্য হাসিটা একটা মিষ্টি হাসি দিয়ে আর কি। তারপরে এটা খুব গম্ভীর মুখ, গম্ভীর এক্সপ্রেশন, মানে এটা দুপুরের সূর্য। আর লাস্টে এখানে টায়ার্ড কিন্তু একটু হাসি, এবং ঘোড়ায় চড়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা হচ্ছে সূর্যাস্তের সূর্যদেব। এই মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর, পুরো সূর্য মন্দিরের ডিটেলস, প্রত্যেকটা স্কাল্পচারের রেপ্লিকা বানিয়ে বানিয়ে, দেওয়াল কেমন ছিল, মূর্তিগুলোর বড় বড় রেপ্লিকা বানিয়ে অসাধারণ করে একটা মিউজিয়াম তৈরি করেছে। খুবই ভালো লাগছে দেখতে। এই সান টেম্পল পতনের কারণ কি, কিভাবে ভেঙে ধ্বংসস্তূপ হলো, সেই কারণগুলো চলুন তাহলে শুনে নিই আমাদের দিদির মুখ থেকে, যে আমাদের এই ব্লগের একজন স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স। অনেক কিছুই গাইডের কাছ থেকে, তারপরে এখানে মিউজিয়ামে আসার পরেও অনেক কিছুই জানতে পারলাম। তবে সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করাও সম্ভব নয়, আর বলাও সম্ভব না। তবে একটা সামারাইজ করা যায় যে কোণার্ক সান টেম্পল কেন ধ্বংস হয়েছিল। মেইন 4টে কারণ বলা হচ্ছে। নাম্বার 1 সুপার সাইক্লোন, নাম্বার 2 হচ্ছে মুঘলদের বারবার আক্রমণ, যেটা মন্দিরের একদম চূড়াতে একটা কলসি ছিল যার মধ্যে রাজা অনেক ধনরত্ন মণি মাণিক্য রেখেছিলেন, সেইটাকে নেওয়ার জন্যই ওটাকে ভাঙা, এবং যার ফলে মন্দিরের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার ফলে মন্দিরটা নষ্ট হওয়া। 3 নম্বর হচ্ছে একটা মন্দিরের উপরে, সবার উপরে একটা বড় চুম্বক রাখা ছিল। চুম্বকটাকে রাখা ছিল তার কারণ হচ্ছে পাথরগুলো যেটা দিয়ে মন্দিরটা পুরো বানানো হয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে ছোট 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 নয় মানে লোহার বিভিন্ন ক্ল্যাম্প করে সেগুলোকে ইন্টারকানেক্টেড করা ছিল, ইন্টারলকড করা ছিল। চুম্বকটা অনেকটাই বড় ছিল, ওই লোহার ক্ল্যাম্পিংগুলোকে এক জায়গায় রাখবে, যার ফলে মন্দিরের স্ট্রাকচারটা সুন্দর থাকবে। কিন্তু ওই এত বড় চুম্বকের জন্য তখন এই দিক থেকে যে নাবিকরা যেত, নাবিকদের কম্পাস এই চুম্বক আকর্ষণ করে ওদেরকে অনেক রকমভাবে ডাইভার্ট করে দিত। তখন ওরা খুঁজে খুঁজে এই মন্দিরে আসে এবং তারাই ওই চুম্বকটাকে নাবিয়ে ফেলে, যার ফলে যা হয় ভেতরকার ক্ল্যাম্পিংয়ের যে লোহাগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায় এবং মন্দিরের স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। এটা গেল 3 নম্বর কারণ। আর যেটা লোকালভাবে যেটা প্রচলিত রয়েছে যে এই মন্দিরটা তো 1200 শিল্পী মানে যারা আর্টিস্ট রয়েছেন তারা বানিয়েছিলেন, 1200 শিল্পী ছাড়া আরও একজন, যাকে ওই কলসিটাকে ওঠাতে হয়েছিল। কিন্তু ওই কলসিটা ওঠানোর পরে ওই 1200 শিল্পীকে বাঁচানোর জন্য রাজার কোপ থেকে ওই বাচ্চাকে মন্দিরের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হয়। তখন পাশ থেকেই চলে যেত চন্দ্রভাগা নদী, ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যার ফলে লোকালি একটা হয় যে একটা মন্দির পবিত্র স্থান, সেখান থেকে একটা মানুষ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তার মানে সেটা অপবিত্র হয়ে গেল। তার ফলে আস্তে আস্তে সেখানে পূজা বন্ধ হতে লাগলো এবং লোকালের আশা কমে যেতে থাকলো, যেটা একটা হয় না একটা কার্সড একটা এরিয়া হয়ে যেতে লাগলো। এই সামনে যে রেপ্লিকাগুলো রাখা আছে সেই ডিটেলস আবার এই স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে যে কোনটা কি। এইগুলো কিন্তু সব মন্দিরের গায়ে ছিল, আমরা দেখেছি। আমার এই ছবিটা মনে পড়লো, নাগি পিলাস্তার, সেইটা মন্দিরের গায়ে দেখেছি। সেগুলোরই এখানে বড় বড় করে রেপ্লিকা বানানো যাবে। এইদিকে অডিটোরিয়াম যাব।
कि विवाह के कई वर्षों बाद तक जब हम निसंतान थे, मैंने भी उस सूर्य मंदिर में पूजा अर्चना की और तुम पुत्र रूप में मुझे प्राप्त हुए। माता की बात सुनकर नरसिंह देव मां को कोणार्क में संसार का सबसे भव्य और विशाल मंदिर बनाने का वचन देते। অডিটোরিয়ামে মন্দির গড়ে ওঠার পেছনে পৌরাণিক যে দুটি গল্প আছে সেই গল্পগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয়। ভিডিও দেখে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার আগে আমরা পেট পুজোটা সেরে ফেললাম। খাওয়া দাওয়া করে 7:30 বাজার আগেই চলে গেলাম আজকের শেষ আকর্ষণ দেখার উদ্দেশ্যে। তো মিউজিয়ামে দারুণ একটা সময় কাটিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে এবার এখন ঘড়িতে 7:05 আমরা ঢুকে গেছি সান টেম্পলে। আবার সান টেম্পলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শো এর টাইম 7:30 থেকে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো। আমরা গাইড বাবুকেই বলে রেখেছিলাম টিকিট কেটে নেওয়ার জন্য, তার জন্য আমাদের 200 টাকা এক্সট্রা পে করতে হয়েছে, না হলে 6:30 থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় আর কি। এবার আমরা যাচ্ছি আবার সূর্য মন্দিরের মধ্যেই, সেখানে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। এই ঢোকার মুখে হেডফোন দিয়ে দিল, বড় বড় হেডফোন। আমরা 4 জন, 4 জনের 4টে হেডফোন। এবার আমরা ভেতরে চলে যাবো, সিট নিতে হবে, চলুন। হেডফোন কালেক্ট করে নেওয়ার পর আমরা এখান দিয়ে হেঁটে একটুখানি এসেই মেন এন্ট্রি থেকে এসেই এখানে চেয়ার পাতা আছে, সেখানে বসেছি। এই সামনেই মন্দির, এখানে আমরা বসেছি। তো হেডফোনটা কানেক্ট করেছি, জানি না ঠিক করেছি নাকি এখনও, তো কাউকে একটা জিজ্ঞেস করতে হবে এখানকার যে পার্সোনাল আছে। আর এখন বসে ওয়েট করছি, 7:30টায় শুরু হবে, এখন 7:15 বাজছে। এই লাইট অ্যান্ড সাউন্ডের লাইটটা হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো, কিন্তু অডিওটা শোনার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে, কারণ কি অডিওটা কিন্তু হেডফোনে শোনা যায়। ঘড়ির কাঁটায় 7:30 বাজতেই শুরু হয়ে গেল লাইট অ্যান্ড সাউন্ড শো। খোলা আকাশের নিচে কানে হেডফোন লাগিয়ে শো দেখতে বেশ ভালোই লাগছিল। এখানেও কোণার্ক সান টেম্পলে গড়ে ওঠার পেছনে গল্পগুলো অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। 40 মিনিটের এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। খুব সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম আমরা এখানে। আমাদের 40 মিনিটসের শো ছিল, 8:10-এ শেষ হলো। এবার বেরিয়ে আস্তে আস্তে যেটুকু, তো আমরা এবার ড্রাইভার দাদাকে ফোন করে দিয়েছি অলরেডি। তো আমরা মেন গেটের দিকে যাচ্ছি, এখান থেকে এবার বেরিয়ে যাব, যেতে 1 ঘন্টা মতো লাগবে। তো গিয়ে ইচ্ছা আছে আবার একটু পুরী বিচে যাওয়ার। সবই যদি এখন বলে দিস তাহলে দর্শকরা যারা আসবেন তারা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের যে সাসপেন্সটা সেটা বোধহয় নষ্ট হয়ে যাবে, কারণ এমনিতেও তো মুখে মুখে অনেকটাই শোনা হয়ে যায়, বাকিটা মনে হয় ওনারা এসে দেখে নিলেই ভালো লাগবে। এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব অসাম। তো আপনাদের সাথে অতটা আমরা ক্লিপিংস দিতে পারি, জাস্ট ছোট ছোট কিছু ক্লিপিংস শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ কি সাউন্ড ছাড়া তো লাইটে শুধু এটা দেখে ভালো লাগবে না। আর এখানে সাউন্ডটা পুরো হেডফোনে হচ্ছে, ভাষা চুজ করতে পারবেন হিন্দি আর ইংলিশের মধ্যে, তো ওড়িয়াও আছে, ওড়িয়া ভাষাও আছে অবভিয়াসলি। তো এটা বাঙালির যারা তারা হিন্দি, বাংলা কিন্তু নেই, বাংলার অপশন নেই, হিন্দি আর ইংলিশই আছে। তো হ্যাঁ, তুই কোন ভাষায় শুনেছিস বল, বলে দে। ইয়েস ইয়েস। তো দুর্য হচ্ছে আমার ইংলিশ টিচার, মামাই হচ্ছে আমার ম্যাথস টিচার। আর ভালোই ঠান্ডা পড়ে গেছে কিন্তু এই দিকটায় না, এখন শীত শীত লাগছে। হ্যাঁ, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে প্যাকিংও করতে হবে। তো আর দেরি না করে চলুন গাড়িতে উঠে পড়ি। গাড়ি দাঁড়িয়েই আছে, আমি গেটে দেখতে পাচ্ছি। কোণার্ক টেম্পল থেকে তো আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়ে চলে এসেছি, এবং এখন এই বিচে একটু শেষবারের মতো মনকে শান্তি দিয়ে নিচ্ছি। যদিও বা হোটেল থেকেও দেখা যেত, কিন্তু কাছ থেকে দেখার এটাই আলাদা। আর তার সাথে এই যে কর্ন সেদ্ধ যেটা, এটা কিন্তু দারুণ খেতে। আমি জানি না আপনারা কজন ট্রাই করেছেন, কারা কারা ট্রাই করেছেন এবং এটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার এটা এখানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার দারুণ লেগেছে, এবং বাড়িতেও এবার থেকে ভুট্টা আনলাম এভাবেই খাবো, সে মানে ঠিক করে নিয়েছি। তো ঠিক আছে, তাহলে আমাদের তো সারাদিন দারুণ কাটলো। আপনাদের আমাদের এই ভিডিও এবং সব কিছু কেমন লাগলো, স্পেশালি আমাদের দুর্যোর সাথে যে সময় কাটালাম, অনেকেরই এটা নিয়ে খুব একটা মনে দুঃখ লেগেছিল যে দুর্যোকে আমরা নিয়ে যেতে পারিনি মেঘালয়াতে। তো এই এপিসোডে আমাদের থ্রু আউট দুর্য আমাদের সাথে ছিল, সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় ফ্যামিলি টাইম কাটিয়েছি আমরা। তো আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে।
পুরী টু কলকাতা রোড ট্রিপে বাই বাইক। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল দেখতে থাকবেন। গুড নাইট।